আপনি এতদিন অভিযোগ দেন নাই কেন? আমাদের বারবার বলেছি অভিযোগ থাকলে অভিযোগ দেন। আবিদ ভাইয়ের কাছে যদি লিগ্যাল টিম না থাকে আমার কাছ থেকে নিয়ে যান, আজকে মামলা করেন। যার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তার ব্যাপারে এখন গিয়ে মামলা করেন। আপনার কাছে টাকা পয়সা না থাকলে, লিগ্যাল টিম না থাকলে, আইনি সাপোর্ট দেওয়ার মতো টিম না থাকলে আমার কাছ থেকে নিয়ে যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এতদিন চুপ ছিলেন কেন? হঠাৎ করে এটা অভিযোগ বানোয়াট অভিযোগ বললে আপনি, আর যদি সত্যিকারের অভিযোগ হয় আপনি ব্যবস্থা নেন, আমরা আইনি সহযোগিতা, সার্বিক সহযোগিতা আমরা করবো। গত 5 অগাস্ট থেকে এখন পর্যন্ত ছাত্র দলের বিরুদ্ধে যখন আমি 1000 কেস দেখাই, যে কেসে অন্তর্দ্বন্দ্ব, কুন্দল, মারামারি, সংঘাত, এক অপরকে হত্যা, কমিটি বাণিজ্য, মানে এই কেস যখন আমরা পাবলিকলি মিডিয়াতে দেখি, তখন তারা যখন ছাত্র শিবিরের ব্যাপারে কোনো কেস পায় না, এই ধরনের অভিযোগ সামনে নিয়ে আসে। আমরা তখন বলেছিলাম স্পষ্টত, আপনি এতদিন অভিযোগ দেন নাই কেন? আমাদের বারবার বলেছি অভিযোগ থাকলে অভিযোগ দেন। আবিদ ভাইয়ের কাছে যদি লিগ্যাল টিম না থাকে আমার কাছ থেকে নিয়ে যান, আজকে মামলা করেন। যার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তার ব্যাপারে এখন গিয়ে মামলা করেন। আপনার কাছে টাকা পয়সা না থাকলে, লিগ্যাল টিম না থাকলে, আইনি সাপোর্ট দেওয়ার মতো টিম না থাকলে আমার কাছ থেকে নিয়ে যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এতদিন চুপ ছিলেন কেন? হঠাৎ করে এটা অভিযোগ বানোয়াট অভিযোগ বললে আপনি, আর যদি সত্যিকারের অভিযোগ হয় আপনি ব্যবস্থা নেন, আমরা আইনি সহযোগিতা, সার্বিক সহযোগিতা আমরা করবো কোনো অপরাধীর বেলায়। আর যদি এমন হয় যে হচ্ছে শিবিরের ডায়েরি কারো হাতে থাকলে সে শিবির হয়ে যায়, কালকে দেখলাম আবিদ ভাই নাকি হঠাৎ শিবির হয়ে গেছে। আবিদ ভাই কোথায়? আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে সবাইকে ডায়েরি গিফট করি আর কি, অন্যান্য সংগঠনকে। হয়তো ভাই ওখান থেকে একটা ডায়েরি হাতে নিয়ে কোথাও প্রেস কনফারেন্স করছে, ফেসবুকে তাকে শিবির বানিয়ে দেওয়া হয়েছে। এখন ওনারা অন্তর্দ্বন্দ্বে একে অপরকে মন খারাপ করবে, একে অপরকে শিবির বানাবে ট্যাগিং দিয়ে, নিজেদের দলের মধ্যে একে অপরকে খুনও করতে পারে। এই ট্যাগিং এর রাজনীতিতে ওনারা আর একটা অভিযোগ বানাবে, সেই অভিযোগ আমাকে বিশ্বাস করতে হবে। আর সেই অভিযোগ সত্য হয়ে থাকলে আপনি ব্যবস্থা নেন। হঠাৎ করে ডাকসুর আগ মুহূর্তে এসে বানোয়ার গল্প বলে লাভ নাই। আর আপনি যদি ব্যবস্থা নেন, আমরা লিগ্যাল টিম দিয়ে আপনাকে সাপোর্ট দেবো। আর দ্বিতীয়ত হচ্ছে ডাকসু আসার পর থেকে, মানে ডাকসু ইলেকশন হওয়ার ফ্লো হওয়ার পর থেকে বানোয়ার গল্প সবাই বানানো শুরু করছে। আমরা স্পষ্ট ক্লিয়ারেন্স দিয়েছি, বলেছি ছাত্র শিবিরের ব্যাপারে যে কোনো কনসার্ন থাকলে বলো। আর যদি ছাত্র শিবির কোনো এককালে স্কুলে ছাত্র শিবিরের কোনো একটা প্রোগ্রামে গেছে, বা ছাত্র শিবিরের কোনো একটা গিফট কেউ নিছে, ছাত্র শিবিরের সাথে একবেলা চা খাইছে, নাস্তা করছে, এই জন্য তার সকল ধরনের কার্যক্রমের দায়িত্ব নিতে হবে। তাইলে তো মানে এই যে এখন যারা মন্ত্রী মিনিস্টার হয়েছে, অন্যান্য সংগঠন পরিচালনা করতেছে, আর অনেক জায়গায় চাঁদাবাজি বা অন্যান্য কাজ করবে, অপরাধ করবে, যে যাই করবে, ছাত্র শিবিরে কোনো একটা অ্যাপ্লাস সংগঠনে আসছে, কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আসছে, কোনো একটা কিছু নিচ্ছে, সব কিছু যদি এভাবে দিতে হয়, তাইলে তো ছাত্র দলের কেস যেটা 1000, এটা 1 লক্ষে পৌঁছাবে। এখন যে কেস আমরা 1000 খুনাখুনি এবং রক্তপাতের হিস্ট্রি বলতেছি 5 তারিখের পর থেকে, 1000 ঘটনা গত 5 তারিখের পর থেকে, এটা 1 লক্ষে পৌঁছাবে। সে তারিখে আমার কাছ থেকে আপনারা নিয়ে যায়। আমরা তো যোগাযোগ করছি ম্যান টু ম্যান, আমরা যোগাযোগ করছি, শিক্ষার্থীরা আসছে, কথা বলছি এরকম যে নীতিমালাগুলো মেনে চলা দরকার। ক্লাসরুমে ঢোকা, রিডিং রুমে ঢোকা, হলের ভিতরে ঢোকা, যে রেস্ট্রিকশন, আমরা এই ধরনের ক্লাসরুমে ঢোকা, অন্যান্য যে রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন আমরা ব্রেক করছি না। আগামীকালকে থেকে আমরা প্রচারণা করতে পারবো, 26 তারিখ থেকে, তখন আমরা পাবলিকলি প্রচারণা ক্যাম্পেইনে নামবো ইনশাল্লাহ। আর এর বাইরে একটা বিনীত অনুরোধ সবার প্রতি, অন্যান্য সংগঠনের প্রতি, আমরা আসলে জুলাই একসাথে ছিলাম, একসাথে থাকবো। এই ডাকসুতে আপনি আমি জিতবো এই ফ্রেমওয়ার্ক করিয়েন না, ছাত্রদল শিবির জিতবে এই ফ্রেমওয়ার্ক করিয়েন না। এখানে শিক্ষার্থীরা জিতবে, শিক্ষার্থীরা আমাকে চাইলে আমাকে ভোট দিবে, আপনাকে চাইলে আপনাকে ভোট দিবে। কাদা চোরাচুরি করবে শিক্ষার্থীরা, যিনি কাদা চোরাচুরি করবেন তাকে ছাত্রলীগের মতো ছুড়ে ফেলবে। কাদা চোরাচুরি করবেন না, সত্যটা বলবেন, মিথ্যা ফ্রেমিং করবেন না, সত্য থাকলে সাহসের সাথে, কোনো লুকোচুরি ছাড়া সত্য নামগুলো বলবেন, সত্য অভিযোগ দেবেন। কিন্তু কাদা চোরাচুরি করে এক অপরের বিরুদ্ধে যাবেন, আপনাদের ব্যাপারে যেই মানে বিরক্তি তৈরি হয়েছে, এই বিরক্তি আপনাদের ব্যাপারে পার্মানেন্টলি তৈরি হবে শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থীদেরকে আর বিরক্ত করেন না, রাজনীতি ফোবিয়া তৈরি করেন না শিক্ষার্থীদের মধ্যে। সবাইকে বিনীত অনুরোধ থাকবে, আমরা সবাই মিলে জিতবো, শিক্ষার্থীদেরকে জয়ী করবো এই ডাকসুতে। আমাদের পরিকল্পনা ছিল আমরা প্রত্যেকদিন যেসব প্রবলেমগুলো ফেস করছি এগুলো একটু ইনফর্ম করা। অলরেডি কার্জন নিয়ে আলাপ হয়েছে, কয়েকটা বিষয় আসে নাই, যেমন এই যে কার্জনের বেশ কয়েকটা অনেকগুলো ডিপার্টমেন্টে রিটেক এক্সাম দিতে হলে, কারো একটা সাবজেক্ট খারাপ হয়েছে, রিটেক এক্সাম দিতে হবে, তখন এই এক্সামে তার 20,000 টাকার মতো খরচ হয় প্রায়, কারো আরও বেশি হয়, কখনো কখনো সংখ্যা বেশি হলে কমে আসে। একটা শিক্ষার্থীকে একটা কোর্স পরীক্ষা দেওয়ার জন্য এত অ্যামাউন্টের খরচ পে করতে হয়, এটা খুবই মানে এটা এক প্রকার অমানবিক আর কি। এই জুলুম থেকে এদেরকে, আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে নিস্তার দিতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে এই জিনিসটা বহু আগে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। আমাদের এই জায়গায় অন্যতম একটি কমিটমেন্ট হচ্ছে এই যে অতিরিক্ত ফি নেওয়া এবং এটা একটা বাণিজ্যকরণে পরিণত করা বিশ্ববিদ্যালয়ের এক্সামগুলোকে, এখান থেকে আমরা এটার ব্যাপারে আমরা সিরিয়াসলি ব্যবস্থা নিব ইনশাল্লাহ আমাদের সুযোগ হলে। আর এরপরে হচ্ছে এই যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের সোহরাওয়ার্দী উদ্যান এখন গেটগুলো বন্ধ সিকিউরিটি কনসার্নের কারণে, যাতে করে সেখানে ভবঘুরে না থাকে এবং ইউনিভার্সিটি সেফ থাকে। কিন্তু এটার ইম্প্যাক্টে সবগুলো ভবঘুরে এখন দুয়েল চত্বরে জমা হয়। সন্ধ্যার পর থেকে দেখবেন এখনও আগে যারা সেই সোহরাওয়ার্দী উদ্যানে জমা হতো তারা দুয়েল চত্বরে, প্রক্টোরিয়াল টিম ঘুমন্ত অবস্থায়, প্রক্টোরিয়াল টিম এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই দুয়েল চত্বরে ভবঘুরে এবং বাইরের লোকজন থাকার কারণে এখানে কার্জনের শিক্ষার্থীরা যখন আসা যাওয়া করে তারা খুবই আনসেফ ফিল করে। এবং একই সাথে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা
যেই ফুটওভার ব্রিজ দিয়ে পার হতেন, সেই ফুটওভার ব্রিজে এখন যাবেন, এখনও টুকাইদের দখলে। এই ফুটওভার ব্রিজ সবসময় টুকাইদের দখলে থাকে। এটা যে উদ্দেশ্যে দেওয়া, শিক্ষার্থীরা ইজিলি পার হবেন, শিক্ষার্থীরা তাদের সেফটি ফিল করবেন, রাস্তার যে গাড়ি পারাপারের অবস্থা সেটাকে অ্যাভয়েড করে উপর দিয়ে পার হবেন, সেটা আর পারছেন না টোকাইদের কারণে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটি অন্যতম একটি দায়িত্ব। সুফিয়া কামাল হলের এতগুলো শিক্ষার্থীবৃন্দের সেফটির জন্য এটিকে অলওয়েজ একটা তদারকির মধ্যে রাখা এবং সেটি একটা ব্যবস্থা রাখা, এই জিনিসটাও এখন পর্যন্ত হয়নি। আপনারা দেখেছেন শাটল, নির্বাচনী ব্যবস্থার কথা বলে শাটল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কথা বলেছি ইউনিভার্সিটি প্রশাসনের সাথে, এটি ইউনিভার্সিটি প্রশাসন বলেছে আজকের মধ্যে আবার চালু করবে। সেটি নির্বাচনকে উপলক্ষ করে বারবার হয়রানিমূলক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় আর কি, এটা খুবই দুঃখজনক। আর এর বাইরে হচ্ছে কার্যালয় যে মুসাকা মসজিদ, এটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ, কোনো রকম নামাজ পড়ে এর মধ্যে সীমাবদ্ধ। এটা একটা আমাদের কালচারাল হেরিটেজের অংশ। এটাকে কেন্দ্র করে পুরো এই অঞ্চলের কালচারকে প্র্যাকটিস করা, একটা কালচারাল সেন্টার বানানোর সুযোগ আছে, সেটিও অবহেলিত। কি বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ পর্যন্ত অবহেলিত, সেখানে মুসাকা মসজিদ তো অবহেলিত থাকবেই। এই জায়গাটি কার্জন কেন্দ্রিক, মুসাকা মসজিদ কেন্দ্র করে আমরা এটিকে একটা কালচারাল হেরিটেজে রূপান্তর করার, কালচারাল সেন্টারে রূপান্তর করার আমাদের একটা সেই সুযোগটা থাকবে বলে বিশ্বাস করছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি।
আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানার লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press